আসসালামু আলাইকুম। আমি গংশ থেকে বলছি। আপনারা যে যেখান থেকে গংশ শুনছেন, সবাই আমার সালাম নিবেন। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের গল্প হচ্ছে পেছনে কে? লেখক ইশরাত জাহান জেরিন। তাহলে চলুন দেরি না করে গল্পে চলে যাওয়া যাক। এই বাড়িটা ভালো না ভাবি? আপনি পোয়াতে মানুষ, আপনার জামাই বিমান বাহিনীতে চাকরি করে, 2 দিন পর পর মিশনে যায়। এই অবস্থায় আপনার একা বাড়িতে থাকা মোটেও ঠিক হবে না। প্রতিবেশীর এমন কথায় সেদিন একটু অবাক হয়েছিলাম। মহিলাটি দেখতে সুন্দর হলেও তার জিহ্বা কদাকার কালো। আমার শয়নকক্ষের বাতায়ন খুলে তাকালেই মহিলাটির বেলকনি দেখতে পাওয়া যায়। অথচ আসার পর থেকেই দেখছি তার বাড়ির প্রতিটি দরজা জানলা বন্ধ, জানালায় আবার পর্দাও টাঙানো। ঘরের মধ্যে মানুষ আছে কিনা তা বাহির থেকে আন্দাজ করা মুশকিল। এই তো মাত্র 2 সপ্তাহ হলো গাজীপুর থেকে শিফট হয়েছি। আমি আর আমার হাজবেন্ড। ছোট থেকে আমার বেড়ে ওঠা ঢাকাতেই, তাই গাজীপুরের এমন গাছপালা আচ্ছাদিত পরিবেশ আমার জন্য একেবারে নতুন। এই বাড়িটি খুব বেশি বড়ও না, আবার একেবারে ছোটও না। বাড়িটি কাঠের তৈরি দোতলা বিশিষ্ট। খুব কম মূল্যে বাড়িটি বন্ধক নিয়েছেন আমার স্বামী তুষার। আশেপাশে অন্য বাড়ি বলতে আমার প্রতিবেশী নিপা ভাবিদের বাড়ি ছাড়া আর কোনো বাড়ি নেই। বাড়ির চারদিক শালবনে ঘেরা, রাত হলেই অদ্ভুত সব নিশাচর পাখির ডাক ভেসে আসে। আমার দিন কেটে যায় ঘরের মধ্যে সময় কাটিয়ে। এটা ওটা করতে করতে কখন যে দিন পেরিয়ে যায়, একা হাতে কাজ করতে করতে দুপুর হয়ে যায়। দুপুরে তুষার আসে, লাঞ্চ করে আবার কাজে চলে যায়। কাজ থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা গড়ায়। এতটুকু সময় আমি নিজের সঙ্গে কাটিয়েই পার করে দিই। আমার একদমই বোরিং লাগে না। আমার বাড়ির সামনে একটা সুন্দর কদম গাছ আছে। গাছের নিচে আছে একটা দোলনা। মাঝে মধ্যেই বিকেল হলে আমি দোলনায় গিয়ে বসি। মৃদু বাতাসে কখনো বা দোলনায় বসে গুনগুন করতে করতে বই পড়ি, আবার কখনো গান গাই। বেশ ভালোই লাগে। নিপা ভাবি মাঝে মধ্যেই তখন আমার কাছে আসেন। এই বাড়ি, এই জায়গা, এসব নিয়ে নানান ধরনের গল্প বলে। ভূতের গল্প আমার বেশ ভালোই লাগে, তবে আমি ভূতে বিশ্বাসী নই। কিন্তু জিন যে আছে সেটা আমি মানি এবং বিশ্বাসও করি। আজ বিকেলেও আমি দোলনায় এসে বসি। গোসল করে মাত্রই চুল শুকানোর জন্য বাহিরে এসে বসেছি। সঙ্গে নিয়ে এসেছি হুমায়ুন আহমেদের দেবী বইটি। কতবার পড়েছি এই বই, তাও এতটুকু অভক্তি জাগে না। ভাবি, আপনার কয় মাস চলে? হঠাৎ অপ্রস্তুত কণ্ঠস্বরে আমি ভরতে উঠি। পেছনে ফিরতেই দেখি নিপা ভাবি দাঁড়িয়ে। আরে আপনি? আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। আর আপনি আমাকে নাম ধরেই ডাকলে পারেন। আমার নাম জুলফা। নিপা ভাবি কদম গাছের সঙ্গে হেলান দিয়ে বলল, আপাতত না হয় নাম ধরেই ডাকি। আচ্ছা, উত্তর দিলেন না যে, কয় মাস চলে আপনার? আমি বইয়ের পাতায় চোখ বুলিয়ে জবাব দিলাম, 3 মাস। 3 মাস চলে আমার। ভাবি, আপনার বাড়িতে কে কে আছে? মানে অনেক দিন তো হলো এখানে এসেছি, কিন্তু আপনাকে ছাড়া আর কাউকেই দেখলাম না। আপনার বাচ্চারা কোথায়? আমার কোনো বাচ্চা নেই, তবে একটা বাচ্চার অনেক শখ। আপনার বাচ্চা? আর কিছু বলার আগেই তুষারের গলা কর্ণকুহরের এসে ঠেকল। বইয়ের পাতা থেকে চোখ সরিয়ে সামনে তাকাতেই দেখি তুষার দাঁড়িয়ে। কদম গাছের দিকে তাকাতেই দেখলাম নিপা ভাবি কোথাও নেই। ওমা, মহিলাটি কোথায় গেল হঠাৎ করে? একটু আগেই তো এখানে ছিল। এমন দুপুরবেলা তুমি এখানে কি করছো? জানো না এ সময় অনেক কিছু বেঁচে চলতে হয়? চলো ঘরে চলো। আমি প্রশ্ন উত্তর না দিয়ে তুষারের সঙ্গে ঘরে চলে আসি। তবে মনের মধ্যে একটাই প্রশ্ন বারবার স্লোগান তুলছে, নিপা ভাবি কোথায় গেল? ঘটনার সূত্রপাতও সেদিন থেকেই হয়। মাঝরাতে হঠাৎ পেটে প্রচন্ড ব্যথা অনুভব করতে শুরু করি। আমার ঘুম ভেঙে যায় এক পর্যায়ে।
ভেবেছিলাম তুষারকে জাগিয়ে তুলব, কিন্তু এই সামান্য কারণের জন্য তাকে জাগিয়ে তোলার ইচ্ছে হলো না। সারাদিন কতই না খাটুনি খাটে বেচারা। ঘড়ির কাঁটায় তখন বোধ হয় 2:35। আমি বিছানা ছেড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসি, রান্নাঘরে যাই, ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে পান করি। হঠাৎ মনে হলো ড্রয়িং রুমে কেউ একজন বসে আছে, এক নাগাড়ে কিছু একটা বিড়বিড় করছে। বিস্ময়ে আমার ভ্রু কুঁচকে গেল। মাত্রই তো ড্রয়িং রুমের সামনে দিয়ে এলাম, কই তখন তো কাউকেই দেখলাম না। সাহস করে ড্রয়িং রুমের দিকে এগোতে লাগলাম। যত এগোচ্ছি ততই শব্দটা বেড়ে যাচ্ছে। সোফায় বসে থাকা ব্যক্তির ছায়াটাও ডিম লাইটের আলোয় বড় হয়ে যাচ্ছে। কাছে যেতেই দেখি একটা কালো কুচকুচে বিড়াল আমার দিকেই অদ্ভুতভাবে তাকিয়ে ম্যাও ম্যাও করছে। বিড়বিড় শব্দটা এখন আর নেই, বোধহয় ওটা আমার মনের ভ্রম ছিল। এ দেখি একটা বিড়াল, কিন্তু এটা ঘরে ঢুকলো কি করে? হঠাৎ চোখ যায় জানলার দিকে, দেখতে পাই জানলা খোলা। তার মানে জানলাটা আজকে আর লাগানো হয়নি। কিন্তু আমার স্পষ্ট মনে আছে বিকালে আমি রোজকার মতো সব জানলা বন্ধ করে দিয়েছিলাম। বিড়ালটিকে তাড়াতে হয় না, সে নিজেই জানলা দিয়ে বেরিয়ে যায়। হঠাৎ আমার চোখ যায় জানলার বহির্ভূত দৃশ্যের দিকে। কিছু একটা দেখা যাচ্ছে, অথচ কি দেখা যাচ্ছে তা আমি ঠিক করে আন্দাজ করতে পারছি না। হঠাৎ আমার পেছন থেকে একটা অদ্ভুত ভারী গলা ভেসে আসে, তোর বাচ্চাটা আমায় দিবি? আমার মাথাটা হঠাৎ ব্যথায় ছটফট করে ওঠে। পেছন ফিরে তাকানোর আগেই মাটিতে লুটিয়ে পড়ি। পরে কি হয়েছিল মনে নেই। সকালে যখন ঘুম ভাঙে তখন দেখি তুষার আমার পাশেই বসে আছে। স্বামীকে রাতের কথা জিজ্ঞেস করতে সে বলল, আমি তো ওয়াশরুমের জন্য উঠেছিলাম, হঠাৎ দেখলাম তুমি পাশে নেই। তোমাকে খুঁজতে খুঁজতে যখন নিচে নেমে আসি তখন দেখতে পাই তুমি ড্রয়িং রুমের মেঝেতে পড়ে আছো। তারপর আর কি, তোমাকে কোলে তুলে নিয়ে রুমে শোয়ালাম। তা কি হয়েছিল রাতে বলো তো এখন? আমার কিছুই মনে পড়ছিল না, তাই উত্তর দিতে চেয়েও তুষারকে কিছু বলতে পারলাম না। তবে কানে এখনো একটা কথাই বাজছে, তোর বাচ্চাটা আমায় দিবি? আজ এই বাড়িতে আমার 1 মাস পূর্ণ হলো। এই 1 মাস আমার সঙ্গে তেমন কিছুই ঘটেনি, সব স্বাভাবিক ছিল। কাল সকালে তুষার খাগড়াছড়ি যাবে, 3 দিনের একটা মিশনে যাবে। এ কদিন সে অনেক জায়গায় একটা মেয়ে মানুষ খুঁজেছে, 24 ঘন্টা আমার তদারকি করার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। কিন্তু এটা তো আর ঢাকা শহর না যে মানুষ চাইলাম আর মেয়ে পেয়ে গেলাম। তুষার আমাকে একা রেখে কিছুতেই যেতে চাইছিল না, কিন্তু কি আর করার, সরকারি চাকরি বলে কথা। বিকেলে বাহিরে থেকে কাপড় আনতে গিয়ে দেখি কোথা থেকে যেন নিপা ভাবি ব্যাগপত্র নিয়ে বাড়ি ঢুকছে, সঙ্গে ছোট একটা মেয়ে, একজন পুরুষ আর 2 জন বৃদ্ধা বৃদ্ধ ছিল। আমি ভাবি বলে হাত ছড়াতেই সে আমার দিকে ভ্রু কুঁচকে তাকালো। ভাবি কোথা থেকে এসেছেন? এত সব নিয়ে কোথায় গিয়েছিলেন? যাক, 1 মাস পর আপনার পরিবারের সদস্যদের দেখা মিলল। বাচ্চাগুলো তো বিকেলে বাহিরেও আসে না। নিপা ভাবের কপালে ভাঁজ পড়ল এবার। সে আমার বাড়ির দিকে একবার তাকালো, তারপর বলল, আপনি আমাকে কি করে চিনেন? আমার নাম কি করে জানেন? আর আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না, কে আপনি? নিপা ভাবের কথায় আমি পুরোই কিংকর্তব্য বিমূঢ়। এসব কি বলছে উনি? এখানে আসার পর থেকেই ওনার সাথে আমার কত ভাব, আর আজকে বলছে আমাকে নাকি সে চিনেই না। আমি কিছু জিজ্ঞেস করতে যাব তার আগেই ভাবের সঙ্গে থাকা পুরুষটি তাকে উদ্দেশ্য করে বলে উঠল, আতিয়া জলদি বাড়ির চাবিটা দাও। 1 মাসে না জানি ঘরের কি হাল হয়েছে। এই মনি, তোর মায়ের কাছ থেকে চাবিটা নিয়ে আয় তো। ছোট্ট মেয়েটা দৌড়ে নিপা ভাবির কাছে এলো চাবি নেওয়ার জন্য। নিপা ভাবি মেয়েটিকে বলল, যাও আব্বুর কাছে, আম্মু আসছি। তারপর আমার দিকে একবার তাকিয়ে বলল, পরে কথা হবে, এখন আমি যাই। ভাবি আমার জবাবের জন্য অপেক্ষা না করেই চলে গেল।
সে চলে যেতেই লোকটি মৃদু কণ্ঠে তাকে জিজ্ঞেস করলো, কে ওই মহিলা? এই বাড়িতে উঠছে বুঝি? সবাই আমার দিকে অদ্ভুতভাবে তাকালো। আমার বেশ অস্বস্তি লাগছিল, তাই এক মুহূর্ত দেরি না করে আমি কাপড় নিয়ে বাড়ির ভেতরে চলে এলাম। তুষার বাড়িতেই ছিল, তাকে আমি সব খুলে বললাম। তার নিজের মাথাও কাজ করছে না, সে আর আমাকে কি বুঝাবে। এবার মাথায় আমার আরেকটা প্রশ্ন ভো ভো করছে, নিপা ভাবি আমাকে চিনতে পারলো না কেন? নাকি ইচ্ছে করে কোনো কারণবশত না চেনার ভান করছে সে? আর ভাবের তো কোনো বাচ্চাই নেই, তবে ভাবের কথার ধরন শুনলে কেমন মনে হচ্ছিল ছোট্ট মেয়েটি তার নিজেরই। আর ওই লোকটি তাকে আতিয়া বলেই বা কেন ডাকলো? তার নাম তো নিপা। সন্ধ্যায় হাঁসের মাংস আর চালের রুটি করেছি। শীতকালীন সময় এটা তুষারের পছন্দের খাবার। স্বামীটা আমার কাল চলে যাবে, না জানি এই 3 দিন কি না কি খায়, তাই যতটুকু পেরেছি ততটুকু করেছি। কাজ শেষে যখন এক বাটি মাংস আর রুটি নিয়ে চলে যাওয়ার জন্য রান্নাঘরের লাইটটা বন্ধ করে বেরিয়ে আসলাম, তখন নাকে একটা পচা দুর্গন্ধ এসে ধাক্কা খেল। বমি চলে আসার উপক্রম। হঠাৎ রান্নাঘর থেকে একটা শব্দ এলো, মনে হলো কেউ পাতিলের ঢাকনা সরিয়েছে। আর একটু খেয়াল করতে এবার আরো অদ্ভুত এক শব্দ কানে বাজলো। মনে হলো কে যেন খপ খপ করে সব ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে। আমি দ্রুত টেবিলে মাংসের বাটিটা রেখে রান্নাঘরে ঢুকলাম। লাইট অন করতেই দেখি সেখানে কিছুই নেই, সব স্বাভাবিক। নেই কোনো শব্দ, সেই কোলাহল। ধ্যাত, আজকাল হরর মুভি একটু বেশি দেখা হচ্ছে, তারই এফেক্ট এসব। সেদিন রাতে আমি সবচেয়ে বেশি অবাক হই যখন রাতে খাবারের সময় রান্নাঘরে গিয়ে দেখি মাংসের পাতিলে এক টুকরো মাংসও নেই। পাতিলের তলায় শুধুমাত্র পড়ে আছে ঝোল। পরপর কেমন যেন সব অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে। এখন নিজের ভেতরেও খানিকটা ভয় কাজ করা শুরু হয়। সবসময় সবকিছু একজন মানুষের ভ্রম হওয়া সম্ভব নয়। তুষারকে বিষয়টি জানানোর পর সে বলে, আজ তো রাত হয়ে গেছে, সকালে আমাকে আবার খাগড়াছড়িয়ে যেতে হবে। 3 দিন একটু কষ্ট করো, যদি দেখো 3 দিনে সব স্বাভাবিক আছে তাহলে তো ভালোই, তা না হলে আমি বাড়ি ফিরেই হুজুরকে এনে একটা মিলাদের ব্যবস্থা করব। আমিও তাতে রাজি হলাম। তবুও তুষারের আমাকে ফেলে যেতে বেশ চিন্তা হচ্ছিল, তাই সে আমার ছোট ননদকে কল করে 2-1 দিনের ভেতরে এখানে আসতে বলে। সঙ্গে আমার শাশুড়িও আসবে। শুনে একটু খুশি হলাম। বাড়িতে একা থাকার চেয়ে তাদের এখানে চলে আসাই ভালো। এমনিতেও বছর শেষেই আমার শ্বশুর শাশুড়ি আর ননদ দেবরের এখানে চলে আসার কথা, কিন্তু সামনেই দেবরের এক্সাম, তাই সবাই ঠিক করেছে একেবারে বছরটা শেষ করেই তারা এখানে শিফট হবে। পরদিন আমার দিনটা খুব একটা ভালো যায় না। তুষারের জন্য অনেক মন খারাপ হচ্ছিল। অদ্ভুত একটা ভয়ও মনের মধ্যে বাসা বেঁধে এসেছিল। সেদিন রাত 1:30টায় হঠাৎ বিকট এক শব্দে আচমকা আমার ঘুম ভেঙে যায়। রাত ভালোই হয়েছে। আমার আবার একটা বদ অভ্যাস আছে, একবার ঘুম ভাঙলে সহজে ঘুম আসে না। তুষারটা চলে গেছে বিধায় মনটা কেমন কেমন জানি করছে। সারাটা দিনও আজকে কেমন যেন একগুঁয়ে কেটেছে। ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ ফেসবুকে স্ক্রলিং করতে থাকি। হঠাৎ তুষারের কল আসে। প্রথমে একটু অবাকই হই, এত রাতে কল করেছে। পরে ভাবলাম সারাদিন কাজ করে এখন হয়তো রাত জেগে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার হচ্ছে। ফোন রিসিভ করতে তুষার একটা কথাই বলল, সব ঠিক আছে? ব্যাস, সঙ্গে সঙ্গে লাইনটা কেটে যায়। নেট সমস্যা হয়তো। আমি উঠে বারান্দায় যাই। হঠাৎ দোলনার দিকে তাকাতেই মনে হলো কে যেন দোলনায় পা ঝুলিয়ে বসে গুনগুন করছে। মেয়েলি কণ্ঠস্বর। আমার শরীরটা শিউরে ওঠে। আয়াতুল কুরসি পড়তে পড়তে বারান্দার দরজা বন্ধ করে রুমে চলে এলাম। তুষারকে বেশ কয়েকটি কল করি, কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে। খুব ভয় করছিল আমার। হঠাৎ আননোন নাম্বার থেকে একটা কল আসে। কলটা ধরতেই ওপার থেকে ভেসে আসে একটা অস্পষ্ট কণ্ঠ। ভয়েসটা কেটে কেটে আসছিল। ভাবলাম হয়তো কোনো সমস্যা হয়েছে দেখে তুষার অন্য কারো নাম্বার থেকে কল করছে।
নেট সমস্যা থাকার কারণে কথা অস্পষ্ট শোনাচ্ছে। একটা কল আসার পর আর কোনো কল আসেনি, তাই আমিও আর এ বিষয়ে এত মাথা ঘামালাম না। ঘুম আসছে না, এখনো ভয় করছে। বিছানায় এসে দোয়া পড়ে ঘুমানোর চেষ্টা করছে। হঠাৎ অনুভূতি হলো পিঠের ওপর কেমন যেন শীতল নিঃশ্বাস পতন হচ্ছে। ধীরে ধীরে নিঃশ্বাসের শব্দ বাড়তে শুরু করে। মনে হচ্ছে এই তো ঠিক আমার পেছনে কেউ একজন শুয়ে আছে, কিন্তু সেটা তো অসম্ভব বিষয়। বাড়িতে এই মুহূর্তে আমি ব্যতীত কেউ নেই। আমি আয়াতুল কুরসি আরো দ্রুত পড়তে শুরু করলাম। যতগুলো দোয়া মাথায় আসছে অনবরত তা পাঠ করছি, কিন্তু নিঃশ্বাসের শীতল বাতাসটা তখনও আমার পিঠে লাগছে। এবার আমি দোয়া পড়তে পড়তে আস্তে আস্তে করে ঘাড় বাঁকিয়ে পেছনে ফেরার চেষ্টা করি। পেছন ফিরতেই আমার চক্ষু চড়ক গাছ। মুখ থেকে অস্পষ্ট স্বরে শুধু বেরিয়ে আসে, নিপা ভাবি।